হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো এনটিপিসি পরীক্ষার কথা ভেবে যে আমি সব এখন বর্তমানে যে ক্লাসগুলো নিয়ে আসছি সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যেমন তোমাদের জন্য আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করেছি, তোমাদের জন্য ক্লাসিক্যাল ড্যান্স আলোচনা করেছি, এবার আমি এনেছি গান্ধী যুগ বা গান্ধীর ইতিহাস। ঠিক আছে, এই মহাত্মা গান্ধীর সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে এবং এনটিপিসিতে দেখবে গান্ধী থেকেও কোশ্চেন আসার চান্স খুব বেশি আছে। এখান থেকে আমি বেশ কয়েকটা টপিক রেখেছি যেগুলো মনে হয়েছে আমার ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের কাজে লাগবে, যেগুলো তোমাদের ইনফরমেশন প্রোভাইড করবে, সেরকম টপিকই আমি আজকে আলোচনায় রেখেছি। তো ক্লাসটা শুরু করা যাক। এবার চম্পারণ সত্যাগ্রহ আমরা জানার আগে আমরা জানবো যে গান্ধীজি তিনি ভারতে যে এলেন, ভারতে তিনি তার আগমন, তারপর তিনি যে দক্ষিণ আফ্রিকা এত বছর কাটিয়েছেন এবং তার পড়াশোনা, তার জন্মকাল, সব ব্যাপারে আমরা ডিটেলস জানবো। তো গান্ধীজি 1869 সালে 2রা অক্টোবর তিনি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এরপর তিনি আইনি পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান, সেখানে 22 বছর পড়াশোনা করেন। কত বছর? না, 22 বছর পড়াশোনা করছেন ইংল্যান্ডে। 22 বছর পড়াশোনা করার পর তিনি দেশে ফেরেন। 22 বছর আইনি পড়াশোনা করছেন। তার মানে কত সাল দাঁড়াচ্ছে? 1869 সাথে 22 বছর যোগ করলে 1891 সাল দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরপর তিনি 1893 সালে মামলার কাজে দক্ষিণ আফ্রিকায় আসেন। ঠিক আছে, এরপর দক্ষিণ আফ্রিকায় এসে তিনি দেখেন যে দক্ষিণ আফ্রিকায় এশিয়া মহাদেশ থেকে আগত শ্রমিকদের ওপর তাদের বর্ণ বিদ্বেষী যেই নিপীড়ন সেটা তিনি লক্ষ্য করেন। এরপর তিনি যে ভারতীয় যে শ্রমিকরা আছে তাদের অধিকার আদায়ের জন্য তিনি সংগ্রামে নেমে পড়েন। সেখানে এইভাবে তিনি 22 বছর সেই সংগ্রাম চালানোর জন্য তিনি 22 বছর দক্ষিণ আফ্রিকায় থেকে গেলেন। 22 বছর, তাহলে কত সাল দাঁড়ালো? 1914 সাল পর্যন্ত তিনি থাকলেন দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকলেন। এরপর 1915 সালে তিনি ভারতে আসেন। ভারতে এলেন। এবার 1917 থেকে 1918 পর্যন্ত তিনি 3টি সংগ্রাম তিনি চালান। সেই সংগ্রাম সম্পর্কে এখন আমরা আলোচনা করব বা জানব। সেই 1917-তে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ এবং 1918-তে হয়েছিল আহমেদাবাদের বস্ত্র কারখানায় প্রথম অনশন ধর্মঘট এবং 1918-তে হয়েছিল খেদা সত্যাগ্রহ। ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমরা জানব। 1917-তে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, যেটা অবস্থিত ছিল বিহারের চম্পারণে। এখানে কি হয়েছিল না, বিহারের এই চম্পারণে যে চাষিরা ছিল তাদেরকে নীল চাষে বাধ্য করেছিল। কারা? না, ইউরোপীয় যারা জমির মালিক ছিল, সেই জমির মালিকেরা সাধারণ যারা চাষি ছিল তাদেরকে জোর করে বলপূর্বক চাষ করতে বাধ্য করা হয়। এবং তারা কেন করছে না সেটা যথেষ্ট চাষ করাটা খুব কষ্টকর ছিল এবং তাতে জমি নষ্ট হয়ে যেত এবং তারা কোনো খাদ্য ফসল ফলাতে পারতো না। ঠিক আছে, এবং বেশি লাভটা কারা নিত? না, ইউরোপীয়রাই নিয়ে নিত। তো তারা নীল চাষ করবে না, এরকম একটা পরিস্থিতি। ঠিক আছে, তোমরা দেখে নাও যে ইনফরমেশনগুলো লিখলাম, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর না হলে খাতায় নোট ডাউন করে নেবে। তো বিহারের চম্পারণে নীল চাষিদের সমস্যা অনুসন্ধান করার জন্য রাজকুমার শুক্লা, ঠিক আছে, গান্ধীজিকে অনুরোধ করেন। ইনি একজন চাষি, তো গান্ধীজিকে অনুরোধ করেন ইউরোপীয় আবাদি জমির মালিকরা, যেটা বললাম চাষিদের মোট জমির 3/20 অংশ নীল চাষ করতে বাধ্য করেন। একে 3 কাটিয়া পদ্ধতি বলা হয়। যে মোট জমি যদি থাকে তার
3 অংশ, 20 ভাগের 3 ভাগ তাদেরকে নীল চাষ করতে হবে, নীল চাষ করতে হবে। এটাই 3 কাঠিয়া পদ্ধতি নামে পরিচিত। ঠিক আছে, এরপর গান্ধীজিকে অনুরোধ করা হলো, গান্ধীজি সমস্ত বিষয়টা খতিয়ে দেখলেন, তিনি একটা কমিটি গঠন করলেন। সরকার যেই কমিটিটা গঠন করেছিলেন সেখানে গান্ধীজিকে তিনি সদস্য হিসেবে গান্ধীজিকে রাখা হয়। যে সরকার যে কমিটিটা তৈরি করেন এই ব্যাপারে খতিয়ে দেখার জন্য সেখানে গান্ধীজিকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। তিনি ব্যাপারটা খতিয়ে দেখেন এবং তিনি চাষিদেরকে আরও তিনি উৎসাহ দিলেন যে তারা নীল চাষ করবে না, সেটার সপক্ষে আন্দোলন চালিয়ে যেতে। তারপর ইউরোপীয়রা লাস্ট পর্যন্ত মানতে বাধ্য হলো, তারা সমঝোতা করলো এবং গান্ধীজি বলেন যে এতদিন পর্যন্ত যে চলে এসেছে, যে এই যে অন্যায় যে তাদের আবদারটা চলে এসেছে, তার দরুন তাদের যে ক্ষতিপূরণ হয়েছে তার জন্য 25% তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এরপর শেষ পর্যন্ত তারা মানতে রাজি হলো ইউরোপীয় কর্তৃপক্ষ এবং তারা 1 বছরের মধ্যে ওই অঞ্চল ছেড়ে চলে গেলেন। এটাই হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের হিস্ট্রি। এরপর আমরা জানবো 1918 সালে আহমেদাবাদে বস্ত্র কারখানায় কি ঘটেছিল। আহমেদাবাদের বস্ত্র কারখানায় যে ধর্মঘট হয়েছিল এটা প্রথম অনশন ধর্মঘট, যেটা হয়েছিল 1918 সালে এবং কার নেতৃত্বে ঘটেছিল? গান্ধীজির নেতৃত্বে অবভিয়াসলি ঘটেছিল। সংক্রামক মহামারী যে ভাতা সেটা বন্ধ করে দেওয়ার ব্যাপারে মিল মালিকদের সহিত শ্রমিকদের বিরোধের সংক্রান্ত বিষয়ে গান্ধীজি হস্তক্ষেপ করলেন। ঠিক আছে, এবার যে ভাতাটা ছিল, সংক্রামক মহামারী যে ভাতাটা প্রচলিত ছিল সেটা তারা নেবে না, তারা নেবে কি? তারা নেবে মজুরি। সেই মজুরিটা যেটা ছিল সেই মজুরিটা 35% বৃদ্ধি করতে হবে, তার দাবিতে তারা ধর্মঘট করলেন। ঠিক আছে, কিন্তু কর্তৃপক্ষ কি বলছে না, যে কর্তৃপক্ষ বলতে এখানে আহমেদাবাদে যে বস্ত্র কারখানার যারা কর্তৃপক্ষ মালিক তারা বলছে 20% বৃদ্ধি তারা করতে পারবে, তারা 35% করতে পারবে না। এরপর গান্ধীজি শ্রমিকদের অহিংস পথে ধর্মঘট করার পরামর্শ দিলেন। তিনি শ্রমিকদের দাবিকে জোরদার করার জন্য আমৃত্যু অনশনে যোগ দিলেন। ঠিক আছে, তিনি শ্রমিকদের সাথে তিনিও আমৃত্যু অনশনে যোগ দেন। অবশেষে মিল কর্তৃপক্ষ শ্রমিকের মজুরি 35% বৃদ্ধিতে সমর্থ হলেন। ঠিক আছে, তাহলে তিনি অনশন করলেন শ্রমিকদের সাথে এবং তিনি জিতে গেলেন এবং যেই মালিক কর্তৃপক্ষ তারা সেই শেষ পর্যন্ত রাজি হলো এবং তারা যে বলছিল আমরা 20% দিতে পারবো, হ্যাঁ, তাদের মজুরি সেটা শেষ পর্যন্ত 35% দিতেই রাজি হলেন এবং এখানে সমাপ্তি ঘটল যে আহমেদাবাদে বস্ত্র কারখানা যে ধর্মঘট চলছিল বা অনশন যেটা চলছিল, অনশন ধর্মঘট, সেটা সমাপ্তি ঘটল। এরপর আসে খেদা সত্যাগ্রহ। গুজরাটের খেদা জেলায় 1918 খ্রিস্টাব্দে খরার দরুন শস্য উৎপাদন শূন্য হয়ে যায়, খরার দরুন ভালো করে সেখানে চাষ হয়নি। এবার রাজস্ব যে আইনটা প্রচলিত ছিল সেখানে বলা হয়েছিল কি না, যদি ফসলে স্বাভাবিক কোনো বছর যদি ফসলে স্বাভাবিক উৎপাদনের 1/4 অংশের নিচে দাঁড়ায়, স্বাভাবিক যে উৎপাদন সেটা যদি কমে যায়, কৃষকেরা রাজস্ব থেকে রেহাই পেয়ে যাবে, কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হচ্ছিল না। রাজস্ব আইনে এটা বলা আছে, বাট কর্তৃপক্ষ কোনো রকম ছাড় দিতে সম্মতি দেখাচ্ছিলেন না। গান্ধীজি কৃষকদের সমস্যাকে সমর্থন করেন এবং রাজস্ব দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি বলেন যে রাজস্ব না তোমাদের দিতে হবে না, কিন্তু কর্তৃপক্ষ বলছে দিতে হবে এবং রাজস্ব আইনে আছে যে যদি কোনো বছর খরার দরুন বা কোনো প্রতিকূল পরিবেশের দরুন যদি উৎপাদন হ্রাস পায় তাহলে সেই বছর মকুব করে দেওয়া হবে। কিন্তু কর্তৃপক্ষ রাজি হচ্ছিলেন না। এই খেদা সত্যাগ্রহ চলাকালীন যারা গান্ধীজিকে সমর্থন করেন বা তাকে অনুগমন করে অনুগামী হন তারা হচ্ছেন সর্দার প্যাটেল, ইন্দুলাল যাজ্ঞিক প্রভৃতিগণ। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্ত। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসবো। কোন টপিকের ওপর ক্লাস নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে বা তোমাদের কাজে লাগবে সেটা তোমরা একটু জানাবে কমেন্টে। আমি সেই টপিকের ওপর ক্লাস আনার চেষ্টা করবো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।